ওগো তোমার পায়ে পড়ি, আমাকে দয়া করে বাড়িতে রেখে এসো। ওগো জজ বাবু, দোহাই তোমার, উহাকে বলো আমার আংটি ফিরাইয়া দিতে। কই হে, দেখি আংটিখানা দেখি। আংটিটির একদিকে হাতের দাঁতের ওপর তেলের রঙে আঁকা একটি দাড়ি মিশ্রিত যুবকের অতি ক্ষুদ্র ছবি বসানো আছে। অপর দিকে সোনার গায়ে খোদা রয়েছে বিনোদ চন্দ্র। অবশেষে গত যৌবনা ক্ষীরোদা যে পুরুষের আশ্রয় পেল, সেও তাকে জীর্ণ বস্ত্রের মতো পরিত্যাগ করে গেল। তখন দুবেলা দুমুঠো খাবারের জন্য দ্বিতীয় আশ্রয় খোঁজার চেষ্টা করতে করতে তার মনে বিরক্তি জন্মালো। যৌবনের শেষে শুভ্র শরৎকালের মতো একটি গভীর সুন্দর বয়স আসে, যখন জীবনের ফল ফলবার এবং শস্য পাকিবার সময়। আর ততদিনে সংসারের মাঝখানে আমাদের ঘর বাঁধা এক প্রকার সাঙ্গ হয়ে যায়। অনেক সুখ দুঃখ ভালো মন্দ নিয়ে আমাদেরকে বাঁচতে হয়। ক্ষীরোদা তার যৌবনের যখন শেষ প্রান্তে দাঁড়িয়ে, ঠিক তখনই একদিন সকাল বেলায় জেগে উঠে দেখে তার প্রণয়ী আগের দিন রাত্রে তার অলংকার ও অর্থ সবকিছু নেই, পালিয়ে গেছে। বাড়ি ভাড়া দেবে এমন সঞ্চয়ও নেই, এমনকি 3 বছরের শিশুপুত্রটিকে দুধ এনে খাওয়াবে তারও সামর্থ্য নেই। তার জীবনে 38 বছরে সে একটি লোককেও নিজের করে রাখতে পারেনি। যে ঘরে বাঁচবার অধিকার নেই আর মরবার অধিকার নেই, সেই ঘরেই বসে তার চোখ বেয়ে জল পড়তে লাগলো। তবে তার এই চোখের জলকে মুছে ফেলতে হবে। তার এই জীর্ণ যৌবনকে বিচিত্র ছলনায় আচ্ছন্ন করে হাস্য মুখে অসীম ধৈর্য নিয়ে একটি নতুন হৃদয় হরণের জন্য প্রস্তুত হতে হবে। ক্ষীরোদা তৎক্ষণাৎ ঘরের দ্বার রুদ্ধ করে ভূমিতে লুটিয়ে বারবার মেঝেতে মাথা ঠুকতে লাগলো। সমস্তটা দিন অনাহারে কাটালো। দেখতে দেখতে সন্ধ্যা নামলো। ঘরে একটি আলো নেই, কাজেই ঘরের চারিদিকটা অন্ধকারে ভরে গেল। এমন সময় একজন পুরনো প্রণয়ী এসে তার দ্বারে আঘাত করলো। ক্ষীরো, ও ক্ষীরো! ক্ষীরোদা তখনই দ্বার খুলে ঝাঁটা নিয়ে একেবারে বাঘিনীর মতো গর্জন করে ছুটে এলো। আর তখনই তার পুরনো প্রণয়িনীটি পালাবার আর পথ পায় না। তার ছেলেটা খিদের জ্বালায় কাঁদতে কাঁদতে খাটের নিচে ঘুমিয়ে পড়েছিল। সে গোলমালের আওয়াজ পেয়ে জেগে উঠে অন্ধকারের মধ্যে হঠাৎই কেঁদে উঠে মা মা আরম্ভ করে দিল। তখনই ক্ষীরোদা সেই শিশুটিকে বুকে চেপে ধরে একেবারে বিদ্যুৎ বেগে বাইরে ছুটে এসে নিকটবর্তী কূপের মধ্যে ঝাঁপিয়ে পড়ল। সেই শব্দ শুনে আলু নিয়ে প্রতিবেশীগণ কূপের কাছে এলো। ক্ষীরোদা ও তার কোলের শিশুটিকে তুলতে বেশি বিলম্ব হলো না। ক্ষীরোদা তখন অচেতন, কিন্তু শিশুটি তার মরে গেছে। হাসপাতালে গিয়ে ক্ষীরোদা বেঁচে উঠল। তার শিশুটিকে হত্যা করার অপরাধে ম্যাজিস্ট্রেট তাকে চালান করে দিল। জজ মোহিত মোহন দত্ত স্ট্যাটুটরি সিভিলিয়ান, তার কঠিন বিচারে ক্ষীরোদার ফাঁসির হুকুম হলো। তবে হতভাগিনীর অবস্থা বিবেচনা করে উকিলগণ তাকে বাঁচাবার অনেক চেষ্টা করল, কিন্তু কিছুতেই কিছু হলো না। জজ তাকে তিলমাত্র দয়ার পাত্র বলে মনে করতে পারলেন না। অবশ্য না পারার কারণ আছে। একদিকে তিনি হিন্দু মহিলাগণকে দেবী আখ্যা দিয়ে থাকেন, অপরদিকে স্ত্রী জাতির প্রতি তার আন্তরিক অবিশ্বাস। তার মত এই যে রমণীগণ বন্ধন ছেদের জন্য উন্মত্ত হয়ে আছে। শাসন তিলমাত্র আলগা করলেই কুল নারীর একটিও অবশিষ্ট থাকবে না। তার এমন বিশ্বাসের কারণও আছে। সে কারণ জানতে গেলে মোহিতের যৌবন ইতিহাস বৃত্তান্ত করতে হয়। তাহলে মোহিতের কথাই একটু বলি। মোহিত যখন কলেজে সেকেন্ড ইয়ারে পড়তেন, তখন আকারে এবং আচরে এখনকার পুরুষের থেকে অনেক স্বতন্ত্র ছিলেন। এখন মোহিতের সামনে টাক, পেছনে টিকি। প্রত্যেক সকালে তিনি দাড়ি গোঁফ কামান।
কিন্তু তখন তিনি সোনার চশমাই গোপদারি রাখতেন, একেবারে সাহিবিয়ানার মতো, কার্তিক ঠাকুরটির মতো ছিলেন। বেশভূষাই বিশেষ মনোযোগী ছিলেন, মন্দ মাংসে অরুচি ছিল না তার। মোহিতের ঘর থেকে একটু দূরে একটি ঘরে গৃহস্থ বাস করত। তাদের হেমশশী বলে একটি বিধবা কন্যা ছিল। তার বয়স বেশি হবে না, 14 থেকে 15 পড়বে। ঘরে তার বাপ মা এবং দুটি ছোট ভাই ছাড়া আর কেউ ছিল না। ভাই দুটি সকালে স্কুলে যেত খেয়ে দিয়ে, আবার স্কুল থেকে ফিরে এসে খেয়ে দিয়ে সন্ধ্যার পর নাইট স্কুলে পাঠ অভ্যাস করতে যেত। বাপ যেহেতু বেতন কম পেত, তাই ঘরে মাস্টার রাখবার সামর্থ্য ছিল না। কাজের অবসরে হেমশশী তার নিজের ঘরে এসে বসত এবং একদৃষ্টে রাজপথের লোক চলাচল দেখত। ফেরিওয়ালা করুণ স্বরে ডেকে যেত, তাই শুনত সে, এবং মনে মনে ভাবত পথিকেরা কতই না সুখী, ভিক্ষুকেরাও কত স্বাধীন। আর সকালে বিকালে সন্ধ্যাবেলায় পরিপাটি বেশধারী মোহিত মোহনকে দেখতে পেত। তাকে দেখতে পেয়ে সর্বসৌভাগ্য সম্পন্ন পুরুষশ্রেষ্ঠ মহেন্দ্রের মতো লাগত। তার মনে হতো সুবেশ সুন্দর যুবকটির সব আছে, তাকে সব দেওয়া যায়। হেমশশী তার এই কল্পিত দেবতাটাকে নিয়ে সারা জীবন স্বপ্নাবেশে কাটিয়ে দিতে পারত, কিন্তু এই কল্পিত দেবতা বাস্তবে পরিণত হতে সময় লাগলো না। এই মুগ্ধ বালিকাটির প্রতি কখন মোহিতের দৃষ্টি পড়ল কে জানে। কখনই বা তাকে বিনোদচন্দ্র নামক মিথ্যে স্বাক্ষরে বারংবার পত্র লিখত, আর অবশেষে পূর্ণ উত্তরও সে পেয়েছিল। অবশেষে ঘূর্ণিমান সংসার চক্রে রমণীটি কখন অদূরে বিচ্ছিন্ন হয়ে পড়ল কে জানে, সে সকল বিবরণ দেওয়া যায় না। একদিন গভীর রাত্রে পিতা মাতা ভ্রাতা এবং গৃহ ছেড়ে হেমশশী বিনোদচন্দ্র ছদ্মনামধারী মোহিতের সঙ্গে গাড়িতে চেপে বসল। আর হেমশশী যখন মোহিতের পাশে এসে বসল, তখন সে লজ্জায় মাটিতে মিশে যায় আর কি। অবশেষে গাড়ি যখন ছেড়ে দিল, তখন সে কেঁদে মোহিতের পা ধরে বলল, ওগো ওগো, তোমার পায়ে পড়ি, আমাকে দয়া করে বাড়িতে রেখে এসো। কিন্তু মোহিত শশব্যস্ত হয়ে তার মুখ চেপে ধরল। গাড়ি কিন্তু থামল না, আর দ্রুত বেগে চলতে লাগলো। একটি মরণাপন্ন ব্যক্তির যেমন অতীতের কথা সমস্তই মনে পড়তে লাগে, ঠিক তেমনি গাড়ির রুদ্ধ দ্বারের ভেতরে বসে থেকে হেমশশীর মনে পড়ল প্রত্যেক দিন আহারের সময় তার বাপ তাকে সম্মুখে না নিয়ে খেতে বসতেন না। তার মনে পড়ল সর্বকনিষ্ঠ ভাইটি স্কুল থেকে ফিরে এসে তার দিদির হাতে খেতে ভালোবাসত। তার মনে পড়ল সকালে সে তার মায়ের সঙ্গে পান সাজতে বসত এবং বিকালে মা তার চুল বেঁধে দিতেন। তখন তার এই কল্পনা লোকের দেবতাটির থেকে তার ফেলে আসা ক্ষুদ্র সংসারটিকেই স্বর্গ বলে মনে হলো। সে বুঝতে পারল না যে এইসব থাকতে সংসারের কি আর কোনো সুখের দরকার আছে। সেই আপনার ঘরে আপনার শয্যাটির মধ্যে নিস্তব্ধ রাত্রের নিশ্চিন্ত নিদ্রা যে কত সুখের, তা এতক্ষণ সে বুঝতে পারেনি। ঘরের মেয়েরা কাল সকালবেলায় ঘরের মধ্যে জেগে উঠবে, নিঃসংকোচ নিত্যকর্মে প্রবৃত্ত হবে, আর গৃহচ্যুত হিমশশীর নিদ্রাহীন রাত্রি কোনখানে গিয়ে প্রভাত হবে। ওহ, কি লাঞ্ছনার, কি বা হাহাকার জাগ্রত হবে। হেমশশীর হৃদয় কেঁদে কেঁদে মরতে লাগলো। সে আবার বলল, এখনো রাত আছে, আমার মা আমার দুটি ভাই এখনো জাগেনি, এখনো আমাকে ফিরিয়ে রেখে এসো। কিন্তু তার এই দেবতা কর্ণপাত পর্যন্ত করল না। মোহিত মোহনের যৌবন ইতিহাস থেকে এই একটি মাত্র ঘটনাই উল্লেখ করলাম। পাছে একঘেয়ে শুনতে লাগে, তাই অন্যগুলি আর বললাম না। এখন সে সকল পুরনো কথা বলবার আর কোনো দরকার নেই। এখন সেই বিনোদচন্দ্র নাম স্মরণ করে রাখে এমন কোনো লোক জগতে আছে কিনা সন্দেহ। এখন মোহিত শুদ্ধাচারী হয়েছেন, তিনি আহ্নিক করেন, সর্বদা শাস্ত্রলোচন নিয়েই থাকেন, তার নিজের ছোট ছোট ছেলেদিককেও যোগাভ্যাস করাচ্ছেন, আর বাড়ির মেয়েদেরকে অন্তঃপুরে প্রবেশ শাসনে রক্ষা করছেন। কিন্তু এককালে তিনি একাধিক রমণীর প্রতি
অপরাধ করেছেন বলেই আজ রমণী সর্বপ্রকার সামাজিক অপরাধের কঠিনতম দণ্ডবিধান করে থাকেন। ক্ষীরোদার ফাঁসির হুকুম দেওয়ার ২-১ দিন পরে ভোজনবিলাসী মোহিত জেলখানার বাগান থেকে মনোনীত তরিতরকারি সংগ্রহ করতে গিয়েছিলেন। ক্ষীরোদা তার পতিত জীবনের সমস্ত অপরাধ স্মরণ করে অনুতপ্ত হয়ে আছে কিনা জানবার জন্য তার কৌতূহল হলো। তাই বন্দিশালায় সে প্রবেশ করল। তবে দূর থেকে একটা কলহের শব্দ শুনতে পেলেন। ঘরে প্রবেশ করে মোহিত দেখলেন ক্ষীরোদা প্রহরীর সঙ্গে ভারী ঝগড়া বাঁধিয়েছে, আর মনে মনে হাসলেন। ভাবলেন স্ত্রীলোকের স্বভাবই এমনই বটে, তার মৃত্যু সন্নিকট, তবে ঝগড়া করতে ছাড়বে না। মোহিত ভাবলেন এখনই তাকে ভৎসনা করে তার মনে অনুতাপের সৃষ্টি করা দরকার। সেই উদ্দেশ্যে মোহিত ক্ষীরোদার নিকট গেল। ক্ষীরোদা তখন মোহিতকে দেখতে পেয়ে জোরহাত করে বলল, ওগো জজবাবু, দোহাই তোমার, উহাকে বলো আমার আংটি ফিরাইয়া দিতে। প্রশ্ন করে তিনি জানলেন ক্ষীরোদার মাথার চুলের মধ্যে নাকি একটি আংটি লুকোনো ছিল। হঠাৎই সেটি প্রহরী চোখে পড়াতে সে কেড়ে নিয়েছে। মোহিত সব শুনে আবার হাসলেন। আজ বাদে কাল সে ফাঁসির কাঠে ঝুলবে, তবুও আংটির মায়া ছাড়তে পারে না। প্রহরী হচ্ছে মেয়েদের সর্বস্ব। কই হে, দেখি আংটিখানা দেখি। প্রহরী তার হাতে আংটি দিল। তিনি এমনই চমকে উঠলেন যেন হঠাৎই এক জ্বলন্ত অঙ্গার হাতে নিলেন। আংটিটির একদিকে হাতের দাঁতের ওপর তেলের রঙে আঁকা একটি দাড়ি মিশ্রিত যুবকের অতি ক্ষুদ্র ছবি বসানো আছে। অপরদিকে সোনার গায়ে খোদা রয়েছে বিনোদচন্দ্র। তখন মোহিত আংটি থেকে মুখ তুলে একবার ক্ষীরোদার মুখের দিকে ভালো করে চাইলেন। ২৪ বছর পূর্বেকার একটি অশ্রু সজল প্রতি সুকোমল সুলজ্জিত মুখ মনে পড়ল তার। সে মুখের সঙ্গে এই মুখের সাদৃশ্য আছে। মোহিত আর একবার সোনার আংটির দিকে চাইলেন এবং তারপরে যখন ধীরে ধীরে মুখ তুললেন তখন তার সম্মুখে কলঙ্কিনী পতিত রমণী একটি ক্ষুদ্র দেবী প্রতিমার মতো উদ্ভাসিত হয়ে উঠল। এখানেই শেষ করছি আজকের গল্পটি। আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।